বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ জাসদের সংগ্রামী সভাপতি জননেতা শরীফ নুরুল আলম মিয়া। শরীফ নুরুল আলম মিয়া, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সতেরোই এপ্রিল আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় আসম আব্দুর রব এবং আজকের অবস্থাগত কারণে আজকের প্রধান আলোচক বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংসদীয় মঞ্চের নেতৃবৃন্দ, বাইরে এবং প্রেস, আমি প্রথমে জেএসডিকে ধন্যবাদ জানাই যে 17ই এপ্রিল আপনারা এই কর্মসূচিটা নিয়েছেন। আমরা আমাদের জীবনে আমরা মনে করি যে 17ই এপ্রিল আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কেননা এই দিন আমরা একটা লিগ্যাল অথরিটি পেয়েছিলাম যার অধীনে আমরা যুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নামে। কেন তাজউদ্দিন সাহেবও এটা রাষ্ট্রপতি রেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যখন ট্রেনিং ক্যাম্পে মুক্তিযোদ্ধা তৈরি করি তখনও আমরা বঙ্গবন্ধুর নামে যুদ্ধ করার জন্য কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছি যে যুদ্ধ করে যদি আমরা জিততে পারি আমরা দেশও পাবো, বঙ্গবন্ধুকেও পাবো। কাজে এই মুক্তিযুদ্ধ থেকে বঙ্গবন্ধু বিচ্ছিন্ন না, কিন্তু ওই সময় কাজের কাজটা যা করার দরকার ছিল বা যে কাজটা করার দরকার ছিল আমাদের একটা লিগ্যাল অথরিটি দরকার। সে অথরিটির জন্য আমাদের গভর্নমেন্ট করা দরকার। আপনারা এখন যে নামে বলেন এটা অস্থায়ী সরকার, এবং ওই প্রবাসী শব্দ নিয়ে যে বিতর্ক, এই বিতর্কটা আসতে পারে এটা মনে করেই আসলে মেহেরপুরের আম্র কাননে এই ওথ সেরেমনিটা করা হয়েছিল 17 তারিখে। কাজে রিপাবলিক ডে এটা নিয়ে খুব বিতর্কের কিছু নাই, আপনি 10 তারিখে করেন বা 17 তারিখে করেন, এটা একটা হতে পারে। কিন্তু রিপাবলিক ডে হলেই কি দেশের এখনকার যে সমস্যা, এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কি পাল্টাবে, সমস্যার সমাধান হবে? আমি তো তেমন কিছু দেখি না। তবে পরিস্থিতি তো পরিবর্তন করতে হবে, আমাদের বাঁচতে হলে আমাদের করতে হবে। এবং এখনকার পরিস্থিতিটা আমার কাছে মনে হয় যে এতটা খারাপ, আমরা যখন এই 72-এ জাসদ গঠন করলাম এবং তার পরবর্তী পর্যায়ে গভর্নমেন্টের সঙ্গে মুখোমুখি হলাম, একটা পর্যায়ে 73 শেষের দিক থেকে এসে 74-এ রক্ষী বাহিনী যখন অ্যাক্টিভ হলো, এর আগে ধরেন প্রাইভেট বাহিনী আছে, লাল বাহিনী আছে, এগুলো তো সব ইতিহাস আপনারা জানেন, আমি এটা বিস্তারিত করতে চাই না। এখনকার পরিস্থিতিটা ওই 74 সালের যে রক্ষী বাহিনীর সময়কাল যেটা, তার চেয়ে ভালো কিছু না। শুধু তখন ওই লাল বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী, নানান বাহিনী, রক্ষী বাহিনী, তারা সশস্ত্রভাবে হামলা করত। এখন রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের উপরে হামলাটা করা হয় এবং আইন কানুন ঠিক হয়, আমর অর্গানাইজড বলতে হয়। কাজে এখন এরকম একটা অবস্থায় আসলে মানুষ অনেকটা বোবা হয়ে গেছে এবং অনেকেই
এই যে ইয়ে বলে কাদের সাহেব প্রায় বলে যে বিএনপির কোনো নেতৃত্ব নাই, ইয়ে সরকার বিরোধী কোনো নেতৃত্ব নাই, নেতা নাই কোনো। আমার কাছে মনে হয় কাদের সাহেবের কথাটা অর্ধেক সত্যি। আসলে দেশের কোনো নো লিডারশিপ এট অল। একটা অথরিটি আছে এবং সেটা মারাত্মক। আইন কানুন, রাষ্ট্রীয় প্রশাসন সেটাকে ব্যবহার করে সেই অথরিটি কার্যকরী হয়। এবং যখন দেখা যায় যে অথরিটি ওই ঘটনার পেছনে আছে, তখন তার উপরে আর কোনো কথা নাই। আপনারা দেখেন তো, এই যে বেনজির সাহেবের নামে যে এত কেচ্ছাখানি লেখা হইল, একটা তো টাকা পয়সা লুটপাট হয়েছে, এটা তো এমনি এমনি আসে নাই। এত আরেকটা পার্ট আইনগত দিক আছে। আইনগত দিকটা হইলো টাকা পয়সা সব জায়গায় রিসোর্ট করে, খালি এখানে রিসোর্ট করে, ওইখানে রিসোর্ট করে। আর রিসোর্ট গুলো করে তো ওরা কৃষি জমিতে। গভর্নমেন্টের এই গভর্নমেন্টটা অনেকদিন ধরে গভর্নমেন্টের পলিসি আছে কৃষি জমি নষ্ট করা যাবে। হাউ টু ডু ইট? কিভাবে হচ্ছে? কোথায় সরকার, কোথায় অথরিটি, কোথায় লিডারশিপ? এটা তো বেসিক প্রিন্সিপাল। এই তো কথায় কথায় আমি এই কথাগুলো বলছি। আমি ছোট করেই আমার বক্তৃতা শেষ করব। আজকে আমাদের বড় সমস্যাটা হলো আমাদের দেশের গণতন্ত্র। গণতন্ত্রের আবার বড় সমস্যা হলে মানুষ কথাই বলতে আলাপ ভুলে গেছে। এবং এটার গোড়ার একটা ভুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গেছে, এবং সেটার থেকে সূত্র হয়ে এখন আস্তে আস্তে এটা বাড়ছে। ওনার কারণে এখন সবকিছু হয়ে যাচ্ছে। আমি সেটা বলছি 1973 সালের নির্বাচনে যে অবিচারটা করা হয়েছে প্রতিপক্ষের প্রতি, ন্যাব, জাসদ, যারা স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন তাদের উপরে, ওই অবিচারটা যদি না করা হতো, তাহলে সংসদীয় গণতন্ত্রের একটা ভালো ভিত্তি সেদিন প্রতিষ্ঠিত, যেটার উপরে দাঁড়িয়ে সামনের দিকে অগ্রসর হতে পারতাম। আমার তো মনে আছে এই লাল বাহিনী, রক্ষী বাহিনী, গভর্নমেন্টের নানান রকম বাহিনী, মানে অল্প কিছুদিন হলো যুদ্ধ করে বেরিয়েছে, সবাই যাতে অস্ত্র আছে। অনেকে বলে জাসদের লোকরা অস্ত্র জমা দেয় না। আরে আওয়ামী লীগের লোকরা দিছে নি? আওয়ামী লীগের লোকরা দেয় না, দিলে তারা ওই আমাদের যেসব নেতাদের পাল্টা গ্রুপ ছিল, তো ওরা অস্ত্র পেল। 74-এ যখন সেনাবাহিনীকে নামানো হলো, কেননা আওয়ামী লীগের নালিশ ছিল, সালিশ ছিল যে এই জাসদের লোকরা তাদেরকে ঘরে থাকতে দেয় না, তখন আর্মি বিভিন্ন জায়গায় কম্বিং অপারেশন 74-এ, কিন্তু এবং রিলিফ চুরি ঘটনা ছিল। দেখা গেল কম্বিং অপারেশনে অধিকাংশই যুবলীগ এবং আওয়ামী লীগের সংশ্লিষ্ট লোকরাই তারা ধরা পড়েছে, জাসদের লোক কিছু ধরা পড়ে নাই। তাহলে কারা করলো এগুলো? প্রাসঙ্গিক অনেক কথা। মোট কথা হলো, ধরে 50 বছরের বেশি তো দেশ স্বাধীন হয়েছে, যুদ্ধ একটা করছে, 30 লক্ষ লোক শহীদ হয়েছে, অনেকের মান সম্মান সম্ভ্রম গিয়েছে। আজকে 50 বছর পরেও আমাদের অবস্থাটা, দেশের অবস্থাটা ভালো না। ভোট নাই, গণতান্ত্রিক অধিকার নাই, ন্যায় বিচার নাই। পলিটিক্যালি আমি এই কথাগুলো বলি। অর্থনৈতিক দিক থেকে বলে যে আমরা তো ভালো অবস্থায় আছি। ভালো অবস্থায় 1 নম্বর হলো কি, আমরা ন্যূনতম মজুরির উপরে আমাদের ডেভেলপমেন্ট আছে। গার্মেন্টসের অর্ডারটা আসে ন্যূনতম মজুরির উপরে, তার মানে হলো আমরা সস্তা মজুরি বিক্রি করতে পারি, তাই আমরা ভালো আছি। আর কি, অনেক লোক, 1 কোটি 1.5 কোটি লোক বিদেশে আছে। এইটা তো বাজার তাগিদে মানুষ গেছে। আমরা স্কিল লেবার তো দিতে পারি, স্কিল ডিমান্ডটাকে আগামী 10 বছরে ইউরোপে এবং অন্যান্য জায়গায় সেই ডিমান্ডও তো ওয়ার্কার গভর্নমেন্ট করে। তারপরেও কিছু ইন্ডাস্ট্রি সেখানে আছে, আপনার ওষুধপত্র এবং কিছু ইন্ডাস্ট্রি, সেটা একটা জিনিস। কিন্তু গড়ে এটা বলা যায় যে আমরা ভালো অবস্থায় নেই, দেশের মানুষ ভালো অবস্থায় নেই। এইটার থেকে আমাদেরকে বেরোতে হবে। সবচেয়ে বড় হলো মানুষকে কথা বলাতে হবে, ডেমোক্রেসি আনতে হবে, গণতন্ত্রের সড়কে ফিরতে হবে। এই যে আপনার কি রিপাবলিক ডে, রিপাবলিক ডে ঘোষণা করে দিলেন, ঠিক আছে,
এটা তো হইতেই পারে, কিন্তু তারপরে তার অন্যদের নরমচরণ নাই, ডেমোক্রেসি নেই, ভোট ঠিক নাই, কি হবে? আমাদের গণতন্ত্রের সড়কে ফিরতে হবে। ফেরার জন্য আমাদের একটা আমি এটা বলবো, যদি এই কথা বলার পরেও এটা এক্সিকিউশন এটা ওয়ার্কআউট করা অত ইজি ব্যাপার না। আমাদের দেশে আমাদের জীবনে এই মহান মুক্তিযুদ্ধের চেয়ে বড় কোনো ঘটনা তো ঘটে নাই, এবং এই যুদ্ধের মধ্যে যারা মুক্তিযোদ্ধা ছাড়াও যারা যুদ্ধ করে নেয় তাদের পরিবার ডিসলোকেটেড হয়েছে, ক্ষতিগ্রস্ত হয় নাই এরকম কোনো পরিবারই নেই। কাজে এই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, মুক্তিযুদ্ধের আবেগকে ধারণ করে আমাদের ন্যূনতম কর্মসূচির উপরে, এখানে অনেকগুলো কথা রিফর্ম বলেছেন, কিন্তু ন্যূনতম কর্মসূচির উপরে একটা ঐক্য, তখন যদি মানুষের মুখে কথা বলে, আমি সেটি প্রস্তাব করছি একটা মিনিমাম প্রোগ্রামের উপরে অন দ্য বেসিস এইটা মুক্তিযুদ্ধের যে চেতনা এবং আবেগকে ধারণ করে, তাহলে যদি আমরা কথা বটে এবং মানুষের আমরা মুক্তির দিশা আমরা দেখাতে পারি। সামগ্রিকভাবে অন্য দিক থেকে ধরেন দেশের অবস্থাটা ভালো না, স্বাধীনতার প্রশ্নটা কোশ্চেনেবল, সিকিউরিটিটা পূর্ব দিকে যদি দেখেন এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তাও একটা হুমকির ভেতরে আছে। অর্থনৈতিক ব্যবস্থাটা আমরা সবাই এটা জানি, এইটার থেকেও যদি দায়িত্ব নিতে হয় তাহলে আমাদেরকে আসলে একটা বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রাম, গণতন্ত্র উদ্ধার করার ছাড়া আমাদের কোনো বিকল্প কোনো পথ নেই। এটাই লক্ষ্য। এবং সেই মিনিমাম প্রোগ্রাম অ্যাচিভ করার পরে আমরা কিভাবে আমাদের টাস্কগুলো কেউ সেটা ডিটেল যারা কেউ যদি করা যায়। আমরা তো রব্বাই তো বুড়া হয়ে গেছে, আমিও বুড়া হয়ে যাওয়ার পক্ষে, মান্না যে বেশি দূরে আছে তা কিন্তু না, কিন্তু আজকে আমি বলে যে ইয়াং যারা এটা সময় হলো যুবকদের সময়, তাদের মুখ ফুটে কথা বলতে হবে, ইস্যুতে কথা বলতে হবে। কে রাগ করো, কে মনে করে ভয় পাইলে চলবে না। যারা ভয় পাইতো 1970 সালে 69 সালে ছাত্রলীগে তারা স্বার্থ শাসনের কথা বলতো, তারা স্বাধীনতার কথা বলতো না। যারা ভয় পেত না তারা স্বাধীনতার কথা বলতো। কাজে যদি কিছু চেঞ্জ করতে হয় তাহলে আমাদেরকে নির্ভয় কথা বলতে হবে। এবং সেই ইয়াং জেনারেশনের উপর আমি ভর করতে চাই এবং আশা করতে চাই রাজনীতিতে সিনিয়ররা ওইটুকুই শুধুমাত্র প্রোগ্রামটা প্রণয়ন করতে পারে, বাকিটা কিন্তু ইয়াং জেনারেশন করবে। এবং আমি বিশ্বাস করি আবার দেশের মানুষ বুক খুলে তারা দাঁড়াবে, আবার দেশের মানুষ তাদের যে অবহেলিত যে সাধারণ জনগোষ্ঠী তাদেরকে সামনে থেকে করে নিয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নাই, পরিস্থিতির পরিবর্তন হবে। আমি আশাবাদী, এবং এই আশা এবং শঙ্কা নিয়েই আমরা যুদ্ধে গেছি। যুদ্ধের থেকে ফিরে আসবো এটা ভাবি নাই। অনেকে বলে এটা আপনি লেখেন নেই, আমার দেরাদুন ক্যাম্পে বনবাহীদেরকে ডায়েরি দেখি, আমার ডায়েরি লেখার আগে একসময় কিছু অভ্যাস ছিল, পরীক্ষা দিয়ে কি ঘোরার দিন ডায়েরি লেখি, যদি এই ব্যাচের পরে শুনে পরের ব্যাচের ভিতরে আমরা ইন্ডাকশন হবে, দিলে তারপর বাড়ি ফিরবো কিনা, কোনো খবর আছে কিনা, এইটা আবার ডায়েরি কি লিখবো, ওইগুলো ডায়েরি লেখা চিন্তা করি না। আমি মনে করি সিচুয়েশন এখনকার গ্লোবাল সিচুয়েশনে, আগে যে একটা ডিভাইডেড ওয়ার্ল্ড ছিল, দুই বিশ্ব ব্যবস্থা ছিল, এখন এক বিশ্ব ব্যবস্থা নেই, একটা বহু কেন্দ্রের একটা ব্যবস্থা আছে, কতগুলো ভ্যালুজ দ্বারা, একটা মূল্যবোধের দ্বারা ইন্টারাকশনের মধ্যে দিয়ে দুনিয়াটা চলতে একটা ব্যালেন্স, যে কোনো সময় ইনব্যালেন্স হতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু একটা ব্যালেন্সের মধ্যে আছে। এটার মধ্য দিয়ে আমি মনে করি সংগ্রাম করার উপযুক্ত আন্তর্জাতিক পরিবেশ আছে, এবং এই সংগ্রামে আন্তর্জাতিক পরিবেশ যেটা জাসদ বিপ্লব করতে যাও যেটা পায় নাই, এইবার এই গণতান্ত্রিক সংগ্রামে আমি মনে করি এই সংগ্রামে যারা পথে দাঁড়াবে, সে বুদ্ধিজীবী হোক, সামাজিক আন্দোলনের সংগঠন হোক, রাজনৈতিক ঐক্য হোক, তারা একটা অনুকূল পরিবেশ পাবে এবং সামনের দিকে মানে এই আন্দোলন সফল হবে বলে আমি মনে করি। আমি আমার কথা না বলে আপনার সবাইকে অভিনন্দন জানিয়ে এবং আজকে এই সভা আয়োজন করেছেন জেএসডি, সেই জন্য তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। জয় বাংলা, জয় বাংলাদেশ।